আচ্ছা, এখন আমরা দেখি যে দুইটি সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত। তো সরলরেখা যদি দুইটা হয়, মানে দুইটা একই সরলরেখা মিন করতেছে, বাট তাদের আকৃতি বা তাদের মানে রূপটা যদি ভিন্ন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ইকুয়েশন ভেদে দেখতে আলাদা লাগতে পারে, বাট এই ক্ষেত্রে সরলরেখা দুইটা একই মিন করে। এইরকম যদি দুইটা সরলরেখা হয়ে থাকে, তাহলে ওই দুইটা সরলরেখাকে বলা যাবে হচ্ছে অভিন্ন সরলরেখা। তো আমি ধরে নিই হচ্ছে এরকম একটা মানে সাধারণ ফর্মেটে চিন্তা করি যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা একটা জেনারেল ফরম্যাট সরলরেখা। তো এইটা একটা সরলরেখা, মানে এই সরলরেখাটাই আমি আর একটা মানে এটাকে আমি আর একটা সরলরেখা হিসেবে লিখলাম যে b2y প্লাস c2। তো আমি যেটা বলতেছি যে এই দুইটা সরলরেখা বলতে একই সরলরেখাকে মিন করতেছে। তো এইটা যদি হয়ে থাকে, তো আমরা আসলে আগে দেখতে চাই যে এই সরলরেখাটা আসলে মানে কোনো সরলরেখা আসলে কোন বিষয়ের উপর নির্ভর করে। তো সবার প্রথমে দেখছিলাম ঢাল আকৃতির সরলরেখা, মানে ঢাল আকৃতির সরলরেখাটাকে সবচেয়ে ইজিলি ভিজুয়ালাইজ করা যায় যে আসলে ওই সরলরেখাটা কীরকম হতে পারে। তো যেরকম এইরকম হয়ে থাকে যে ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি, এইরকম যদি হয়ে থাকে, তো আমরা আসলে এইটা দ্বারা বুঝতে পারি যে এটা মানে কতটুকু আনত থাকতে পারে, মানে এটা ঢাল কতটুকু, সেটা দ্বারা এমকে বোঝানো হয়। আর সি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সে যতটুকু অংশকে ছেদ করতেছে এইরকম। তো এইটা যদি মিন করে, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটার মানের উপর ডিপেন্ড করে সে কতটুকু একই মানে বিন্দুকে সেন্টার করে কতটুকু ঢাল হিসেবে মানে হিসাব করা সম্ভব হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। আর সি দিয়ে বুঝতে পারবো যে হচ্ছে ওয়াই অক্ষে সে কতটুকু মানে ছেদ করতেছে, প্লাস মান হলে ওয়াই অক্ষের উপরে ততটুকু অংশকে ছেদ করবে। তো এইভাবে আমরা একটা সরলরেখাকে মানে একটা সরলরেখাকেই মিন করতে পারি জাস্ট এই এম আর সি মানে দুইটা মানে দিয়ে মানে দুইটা ভেরিয়েবল দিয়ে। এম আর সি যদি আমার ঠিক থাকে, তাহলে আমি একটা সরলরেখাকে যে কোনোভাবে সেটাকে আমি কল্পনা করতে পারবো যে এটা এইরকম হবে। তো এইখানে আমার দুইটা সরলরেখা, বাট দুইটাকে একই সরলরেখা মিন করতেছে। তাহলে আমি আগে দেখব যে এই সরলরেখার এম আর সি এর কী অবস্থা আর এইটার এম আর সি এর কী অবস্থা। তো যেহেতু দুইটা একই অভিন্ন হওয়ার শর্ত যেহেতু আমি হিসাব করতেছি, তাহলে দুইটার তাহলে ঢাল আর হচ্ছে ওই অক্ষের ছেদকাংশ মানে সি দুইটাই সেম হবে। তাহলে প্রথম সরলরেখা যদি ঢাল চিন্তা করি, তাহলে আমি কি ওয়াইকে বামে ফ্রি করব, তাহলে b1y ইকুয়ালস টু মাইনাস a1x প্লাস মাইনাস c1। অতএব ওয়াই সমান মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই b1। আচ্ছা, এটা হচ্ছিল আমার প্রথম ইকুয়েশন থেকে। এখন আমি দ্বিতীয় ইকুয়েশনটা একটু দেখি। দ্বিতীয় ইকুয়েশন হইতে বোঝা যাচ্ছে যে b2y সমান মাইনাস a2x মাইনাস c2। অতএব ওয়াই সমান আচ্ছা ওয়াই ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2 x মাইনাস c2 বাই b2। তাহলে এই প্রথম সরলরেখার ঢাল বলতে পারবো মাইনাস a1 বাই b1, দ্বিতীয় সরলরেখার ঢাল যেটা মাইনাস a2 বাই b2। যেহেতু দুইটা অভিন্ন, তার মানে একটা সরলরেখা যে দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে, ঢাল আকৃতি সরলরেখা, তাদের ঢাল আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদক দুইটা সমান হবে। তার মানে হচ্ছে এই দুইটা অভিন্ন হয়েছে, মানে এই দুইটা ঢালও সেম, এই দুইটা সিও সেম, এম সেম সি সেম। তাহলে যদি এম সেম হয়, তাহলে ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2, মাইনাস a1 ডিভাইডেড b1 ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2। আচ্ছা, এতটুকু ঠিক আছে। তো এটাকে আমি একটু অর্ডারে নিয়ে আসি। a1 বাই a2 সমান b1 বাই b2। আচ্ছা, এখন হচ্ছে ঠিক একই কথা যে সি এর ক্ষেত্রেও তাই, দুইটা সরলরেখা সেম হলে সিও সেম হবে। তার মানে মাইনাস c1 বাই b1 ইকুয়ালস টু এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে c1, মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এই দুইটা সি সেম হবে, মাইনাস c2 বাই b2। আচ্ছা, এটা যদি হয়, তাহলে এটাকে যদি সাজায় লিখি, তাহলে আসবে হচ্ছে b1 বাই b2 সমান c1 বাই c2। এখন হচ্ছে এই অনুপাত আর এই অনুপাতের দিকে যদি লক্ষ্য করি,
তাহলে দেখব যে a1/a2 সমান b1/b2 আর b1/b2 সমান c1/c2। তাহলে এইটাই হচ্ছে আমার এই শর্ত, মানে দুইটা সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত। দুইটা সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত এখন জাস্ট এইটা মাথায় রাখলে এখন আমরা অন্য কোনো চিন্তা ছাড়াই বলে দিতে পারবো যে যদি এক্সের যে সহগ, ওয়াইয়ের যে সহগ এবং ধ্রুবক পদ দুইটা সরলরেখার জন্য এদের রেশিও যদি সেম হয় তাহলে দুইটা সরলরেখা অভিন্ন হবে। তার মানে আমি লিখতে পারবো আলটিমেটলি এইটা হচ্ছে 1 এক্সের সহগ ডিভাইডেড হচ্ছে 2 নং ইকুয়েশনের এক্সের সহগ, এইভাবে 1 ওয়াইয়ের সহগ, 2 ওয়াইয়ের সহগ, 1 ধ্রুবক, 2 ধ্রুবক। তাহলে এই জিনিসটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো। তাহলে আমরা দুইটা সরলরেখা দেখলেই তাদেরকে আমরা বুঝতে পারবো যে এরা যদি অভিন্ন হয় তাহলে তাদের এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদের অনুপাত সেম হবে। এখন দেখি যে এখানে একটা কোয়েশ্চেন আছে, মানে আগে যে থিওরিটা শিখলাম যে দুইটি সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত, সেইটা দিয়ে যে 3x - 4y = 12 এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস পি একই সরলরেখা যদি নির্দেশ করে তাহলে পি এবং আলফার মান নির্ণয় করো। তো একই সরলরেখা যদি নির্দেশ করে তাহলে তার ফর্মুলা আমরা জানি যে এক্সের সহগের অনুপাত, মানে এইখানে যেটা দাঁড়াবে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন যদি লিখি তাহলে x - 4y - 12 = 0, আর পরেরটা লিখলে x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p = 0। তাহলে x এর সহগের অনুপাত হবে 3/cos আলফা ইকুয়ালস হচ্ছে y এর সহগের অনুপাত -4/sin আলফা, আর ধ্রুবক পদের অনুপাত হবে -12/-p। এইখান থেকে আসলে আমি প্রথম আর তৃতীয় অনুপাত নিলে আসবে হচ্ছে cos আলফা সমান p/4। আর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত যদি নেই তাহলে আসবে sin আলফা ইকুয়ালস হচ্ছে p/3 -p/3 সরি। এখন হচ্ছে এই দুইটাকে যেহেতু দুইটা আলফা আছে, তো যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কোনো একটি বীজগাণিতিক রাশির সম্পর্ক থাকে এবং ত্রিকোণমিতিক অনুপাতের যে অ্যাঙ্গেলটা উঠাই দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এনিহাও আমরা ওই তিনটা ত্রিকোণমিতিক যে অনুসিদ্ধান্ত আছে তাদের হেল্প নিব। sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1 প্লাস তারপর হচ্ছে sec স্কোয়ার আলফা প্লাস tan স্কোয়ার আলফা ইকুয়ালস 1। এইসবের হেল্প নিব। তো এখানে দেখো sin cos আসছে, তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1 যদি নেই তাহলে sin স্কোয়ার আলফা মানে হচ্ছে p²/9, cos স্কোয়ার আলফা মানে p²/16 ইকুয়ালস 1, দাঁড়াবে হচ্ছে p² ইন্টু 144 আর উপর হচ্ছে 25, অর্থাৎ p সমান হচ্ছে +-12/5। sin আলফার সাথে cos আলফা যদি ভাগ দেই sin আলফা/cos আলফা তাহলে আসবে tan আলফা ইকুয়ালস টু হচ্ছে -p/3 p/4 ইকুয়ালস হচ্ছে -4/3। তাহলে হচ্ছে tan আলফা সমান -4/3, অর্থাৎ আলফা সমান হচ্ছে tan ইনভার্স -4/3। তাহলে এটা একটা অ্যান্সার আর এটা আরেকটা অ্যান্সার। এখন আমরা দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো দুইটি সরলরেখা যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে, মানে দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তবেই আমরা হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। বাট দুইটি সরলরেখা যদি ঢাল সেম হয়, মানে কোনোভাবে যদি তারা প্যারালাল হয়ে যায়, প্যারালাল হলে তো তারা পরস্পরকে ছেদ করবে না, সেক্ষেত্রে আমরা মধ্যবর্তী কোণ
নির্ণয় করতে পারবো না। আর যদি তারা পরস্পরকে ছেদ করে থাকে তো ছেদ করতে গেলে তারা অবশ্যই হয় সূক্ষ্ম স্থূলকোণে ছেদ করবে, না হয় সমকোণে ছেদ করবে। তো মনে করি যে তারা সূক্ষ্ম আর স্থূলকোণে ছেদ করছে, মনে করো এইভাবে ছেদ করছে। তো এইভাবে ছেদ করলে তাহলে এটা 90 ডিগ্রি যে কম অ্যাঙ্গেল আর এটা বেশি অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমরা দুইটা ভিন্ন অ্যাঙ্গেল পাবো। বাট যদি তারা সমকোণে ছেদ করে তাহলে দেখবা যে প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা পার্টেই একটা করে 90 ডিগ্রি পাবো। এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90। তাহলে এই ক্ষেত্রে তোমার দুইটা অ্যাঙ্গেলই হচ্ছে সেম হবে। তো দুইটা অ্যাঙ্গেল সেম হলে তাহলে অবশ্যই তাদের যখন আমি মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে যাব তো তখন তোমরা বুঝতে পারবো যে কী হয়, দুইটা সেম হইলে 90 ডিগ্রি হয়। দুইটা অ্যাঙ্গেল যদি সেম হয় তবেই কেবল আমরা 90 ডিগ্রি বলতে পারবো। আর যদি সেম না হয় তাহলে 90 ডিগ্রি হবে না, একটা সূক্ষ্ম হবে একটা স্থূল হবে। তাহলে আগে আমরা হচ্ছে একটা জেনারেল ওয়াইজ ধরে নিই যে তারা সমান নয়, দুইটা অ্যাঙ্গেল সমান নয়, একটা সূক্ষ্ম একটা স্থূল। তো এইরকম যদি দুইটা সরলরেখা হয়ে থাকে তো আমি আগে ধরে নিই যে এই সরলরেখাটা হচ্ছে এই সরলরেখার ঢালটা আগে চিন্তা করি M1, এই সরলরেখার ঢালটা হচ্ছে M2, আর এই সরলরেখার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 = 0। এই সরলরেখার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c = 0। তাহলে গ্রাফে যদি তাদের অবস্থান এইরকম হয়, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে ছেদকারী মূলবিন্দু, তাহলে দেখো এইটা 1 নম্বর সরলরেখা। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে আমি থিটা ধরি, θ1। আর এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 2 নম্বর সরলরেখা θ2 অ্যাঙ্গেল তৈরি করছে। আর তাদের যে মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণ, এটাকে আমি নাম দিলাম ফাই। তাহলে যদি ফাই হয়ে থাকে ওইটা, একটু চিন্তা করো, এখানে যে ছোট একটা ত্রিভুজ হয়েছে, আমি এইটাকে নিয়ে কাজ করব। তাহলে দেখো এই দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুর দুই বিপরীত পাশে যে অ্যাঙ্গেল দুটো হবে তারা বিপরীত কোণ, মানে সেই জন্য তারা সমান হবে। তাহলে এটা যদি ফাই হয় এটাও ফাই হবে, মানে এটা ফাই হলে এটা ফাই, সেই চিন্তা করতে পারবো। তাহলে এই ত্রিভুজটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে দেখবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাহু, এই বাহুর হচ্ছে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে θ1। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা জ্যামিতি আমরা পড়ছিলাম উপপাদ্য, যে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করে দিলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে সেই প্রেক্ষিতে এখানে যে ত্রিভুজ হয়েছে সেইটা নিয়ে চিন্তা করলে আসবে θ1 সমান θ2 প্লাস ফাই। তাহলে আমার নির্ণয় করার দরকার কি, ফাই মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে ফাই সমান θ1 মাইনাস θ2। এখন দেখো যে আমি মধ্যবর্তী কোণ নির্ণয় করব, তো θ1 আর θ2 কখনো মানে প্রশ্নে এইভাবে দেওয়া থাকবে না বা বের করাও কঠিন, কারণ আমরা তো এখন মানে পুরা জ্যামিতিটাকে এখন একটা বীজগাণিতিক রূপে নিয়ে আসছি। মানে আমরা কোনো একটা বীজগাণিতিক চলক বা বীজগাণিতিক কোনো একটা মান পরিমাপ করে আমরা এখন মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে θ1কে রাখবো না, θ1 ব্যতীত সমীকরণ দেখে চেনা যাবে এমন কোনো একটা চলক নিয়ে আসবো বা এমন কোনো একটা মান নিয়ে আসবো। তো সেটা যদি চিন্তা করো, এই সরলরেখার ঢাল আমি M2 চিন্তা করছিলাম আর এই সরলরেখার ঢাল আমি M1 চিন্তা করছিলাম। তাহলে এনিহাও এই θ1 θ2কে আমি ঢালে নিয়ে যাব, আর ঢালে নিতে পারলে আমি এই সরলরেখা বা এই সরলরেখা যে এক্সের সাথে যে সহগ, ওয়াইয়ের সাথে যে সহগ বা ধ্রুবক পদ, এটা তো একটা সরলরেখা দেখেই চেনা যাবে। তো ওই চেনা জিনিসগুলো দিয়ে আমি এখন মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখবা যে আমি যদি বামে ডানে উভয় পাশে ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্ট নেই তাহলে দেখো ট্যান ফাই হয়, আর এই পাশে হয় ট্যান θ1 মাইনাস ট্যান θ2। তাহলে আসবে হচ্ছে, আচ্ছা, ট্যানের ফর্মুলার যে সূত্র, মানে দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী মানে বিয়োগফলের যে সূত্র সেটা লিখব, ট্যান θ1 মাইনাস ট্যান θ2 1 প্লাস ট্যান θ1 ট্যান θ2। এটা তোমরা ত্রিকোণমিতিতে পাবা। তাহলে ট্যান θ1 মানে
প্রথম সরলরেখার ঢাল, কারণ থিটা ওয়ানটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। আচ্ছা tan ফাই যেহেতু পাই গেছি, তাহলে এখন আমার ফাইটা বের করতেও সমস্যা না। ওই যে বললাম অ্যাঙ্গেল নির্ণয় করা তো কঠিন হবে ইকুয়েশন দেখে, তো এখন আমি কি ঢাল বের করতে পারছি, তার মানে ঢাল বলতে ইকুয়েশনের এখানে কি বোঝাচ্ছে, এইটার ঢাল বলতে বোঝাচ্ছে m1 সমান হচ্ছে মাইনাস অফ এক্সের সহগ ডিভাইডেড ওয়াইয়ের সহগ, সরি এটা m2, আর এটা হচ্ছে m1 বলতে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড ওয়াইয়ের সহগ। তাহলে এখন আসি আমি লিখি এখানে যে m1 এর জায়গায় লিখব, আচ্ছা এইটাও একটা আলাদা ফর্মুলা, যদি তোমার কখনো ঢাল জানা থাকে তাহলে এটা ইউজ করবা। ঢাল যদি জানা থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবা, এই ফর্মুলা ইউজ করতে সমস্যা নাই। যদি ঢাল না থাকে, যদি শুধু একটা ইকুয়েশন থাকে, কারণ ইকুয়েশনগুলো জেনারেল ফর্মে আসবে, জেনারেল ফর্মে আমরা বেশিরভাগ সময় দেখব, তো জেনারেল ফর্মে যদি থাকে মানে a1 b1 c1 a2 b2 c2 এইসব থাকবে, তো সেই ক্ষেত্রে কি ঢালের জায়গায় ওইসব মান বসাই দিব। তাহলে ফাই সমান tan ইনভার্স m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, তো বলি। আচ্ছা এখন আমরা হচ্ছে m1 এর মান বসাবো, m1 এর মান হচ্ছে মাইনাস a1 বাই b1, আর m2 এর মান হচ্ছে মাইনাস a2 বাই b2 1 প্লাস m1 এর মান বসাই, m2 এর মানও নেই, এখন b1 b2 তে যদি গুণ দিয়ে দেয় তাহলে দেখবা যে হচ্ছে এখানে আসবে মাইনাস a1 b2 আর এখানে আসবে হচ্ছে a2 b1, আর এখানে আসবে হচ্ছে b1 b2 প্লাস a1 a2। তাহলে tan ইনভার্স সমান a2 b1 মাইনাস a1 b2 a1 a2 প্লাস b1 b2। তাহলে এইটাই হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ। আচ্ছা এতক্ষণ আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী সেই কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে কম হবে যদি তারা সমান কোণে ছেদ না করে, সমান কোণে বলতে সমকোণে যদি ছেদ না করে। তো যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, মানে এইখানে তোমরা একটু দেখবা যে এইটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে অবশ্যই এই একই স্ট্রেট লাইনে আর একটা যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটাও কিন্তু তাদের মানে ছেদকারী কোণ, মানে তারা ছেদ করার কারণে যে কোণ উৎপন্ন হয়েছে ফাই যদি সেটা হয় তাহলে ফাইয়ের অপোজিটে 180 ডিগ্রি মাইনাস করলে এটাও একটা অ্যাঙ্গেল হবে যেটা দুইটা সরলরেখাকে ছেদ করার কারণে তৈরি হয়েছে। তাহলে এইটাকে যদি আমি ফাই নেই এটাও একটা ফাই ধরা যাবে। তো এইটা যদি একটা ফাই চিন্তা করো তাহলে দেখবা যে এই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে এইভাবে যে এটা হচ্ছে তাহলে এটাকে আমি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস ফাই, এটাকে আমি একটা নতুন নাম দিব যে ফাই প্রাইম। ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ফাই, তাহলে আমি এখন যদি ফাই নির্ণয় করতে জানি তাহলে আমি কিন্তু ফাই প্রাইমও নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমি যদি tan ফাই প্রাইম নেই তাহলে দেখবো যে tan 180 ডিগ্রি মাইনাস ফাই আসবে হচ্ছে মাইনাস tan ফাই, মানে tan ফাইয়ের যেসব মান বের করছি তাদের নেগেটিভ মানগুলোর কারণে যে tan ইনভার্সটা আসবে সেইটাই আসলে তোমাদের হচ্ছে ওই যে স্থূলকোণের কারণে, মানে স্থূলকোণের অ্যাঙ্গেল, বুঝছো? tan ফাইয়ের কারণে যে মানগুলো পাইছি সেগুলো যদি এখানে বসাই দেয় তার আগে একটা মাইনাস চিহ্ন নেই এবং তার সাথে যদি tan ইনভার্স নেই সেটাই হবে হচ্ছে স্থূলকোণ। তাহলে tan ফাইয়ের কারণে যদি ওই যে ঢাল বিশিষ্ট যে মানটা ছিল tan ফাই সেটা হচ্ছে m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, তাহলে এখানে আসবে tan ফাই প্রাইম সমান এত, অতএব ফাই প্রাইম সমান হচ্ছে মাইনাস অফ, আচ্ছা এইভাবে লিখতে পারবো tan ইনভার্স
m2 মাইনাস m1 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তাহলে তোমরা তো লক্ষ্য করবে যে এই ক্ষেত্রে θ1 অবশ্যই বড়, মানে হচ্ছে θ1 θ2 চেয়ে বড়, মানে হচ্ছে tan θ1 tan θ2 চেয়ে বড়, মানে এই রেখার ঢাল অবশ্যই এই রেখার ঢালের চেয়ে বড়, মানে m1 ইজ গ্রেটার দ্যান m2। আচ্ছা, এই রেখার ঢাল যদি এই রেখার ঢালের চেয়ে বেশি হয়ে থাকে, তার মানে তোমরা চিন্তা করো, যখন আমি সূক্ষ্মকোণটা চিন্তা করলাম, সূক্ষ্মকোণ চিন্তা করলে অবশ্যই m1 মাইনাস m2 হচ্ছে একটা ধনাত্মক মান, আর নিচেরটাও তো ধনাত্মক মান। তাহলে পুরার ওপরে ট্যান ইনভার্স যদি একটা পজিটিভ ভ্যালু চিন্তা করি, তাহলে অবশ্যই সেটা কী হবে, একটা সূক্ষ্মকণিক পাবো। বাট বিপরীত ক্রমে যদি আমি এইটার দিকে চিন্তা করি, এইখানে 5' যেটা আসছে সেটা হচ্ছে m2 মাইনাস m1, m2 কিন্তু m1 এর চেয়ে ছোটো, তাহলে অবশ্যই এটা লেস দেন 0 হবে। মোটের উপরে ট্যান ইনভার্স ঋণাত্মক একটা মান যদি চিন্তা করি, ট্যান ইনভার্স নেগেটিভ কিন্তু অবশ্যই দেখবো যে টেনের জন্য যে গ্রাফটা হয় সেখানে দেখবা যে এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। তার মানে আমি হচ্ছে এইখানে যে ট্যান ইনভার্সের যে নেগেটিভ মান, এই ট্যান ইনভার্স নেগেটিভ মানের জন্য আমি দ্বিতীয় চতুর্ভাগে 5' মানগুলো পাবো। তার মানে হচ্ছে অবশ্যই এই নেগেটিভ চিহ্ন নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, দেখো যে দুইটি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের জন্য আমরা এই ফর্মুলাটা পাইছি, মানে একটা সরলরেখার ঢাল দিয়ে একটা ফর্মুলা পাইছি। তো এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এর পরিবর্তে কিন্তু আমরা এইটাও লিখছি, এই যে ট্যান ইনভার্স a2 b1 মাইনাস a1 b2 ডিভাইডেড a1 a2 প্লাস b1 b2। তো এটা হচ্ছে ফাইয়ের ফর্মুলা, মানে দুইটি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে ঢাল দিয়ে একটা ফর্মুলা, এটা হচ্ছে ওই এক্স আর ওয়াই সহগ দিয়ে একটা ফর্মুলা। তো দুইটি ফর্মুলার ক্ষেত্রে খেয়াল করো যে যদি আমি যেটা বললাম, দুইটি সরলরেখা যদি মানে অসমান কোণে যদি ছেদ না করে, যদি সমান কোণে ছেদ করে, সমান কোণে ছেদ করলে দেখবা যে একটা সরলরেখাকে যদি আমি দুইটা সমান অ্যাঙ্গেলে ছেদ করতে চাই, অবশ্যই 180 ডিগ্রিকে দুই অংশই সমান দুই ভাগে ভাগ করলে সেটা 90 ডিগ্রি হবে। মানে একটা সরলরেখাকে যদি দুটি সমান কোণে ছেদ করে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেই দুই ধরনের অ্যাঙ্গেল বের হবে দুইটাই সমান 90 ডিগ্রি। এই কারণে হচ্ছে এটা সমকোণ, বুঝছো? এখন আমরা দেখবো যে হচ্ছে যেটা বললাম যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তার শর্ত আমরা আগে দেখছি, যে এই সরলরেখার ঢাল যদি m1 আর এটা যদি m2 হয়, তাহলে হচ্ছে m1 ইন্টু m2 সমান হচ্ছে -1। তার মানে দুইটা সরলরেখার ঢালের গুণফল হচ্ছে -1। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে m1 m2 প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 0। এখন হচ্ছে ওই যে এই ফর্মুলা একটু দেখো যে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তো এখন একটু চিন্তা করো যে যদি ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয়, m1 m2 প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 0। তার মানে ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 m2 মান কি 0। তো এখানে দেখবো যে হচ্ছে ট্যান ইনভার্স ইনফিনিটির মান দাঁড়াবে হচ্ছে 90 ডিগ্রি, মানে দুইটা পরস্পরকে সমকোণে ছেদ করবে। m1 m2 প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে একটু চিন্তা করো যে m1 আর m2 যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস 0 রেখার একটা ঢাল হয়, আর m2 যদি a2x প্লাস b2y প্লাস c2 রেখার ঢাল হয়, তাহলে দেখবা যে m1 বলতে বোঝানো হচ্ছে মাইনাস a1 বাই b1, আর m2 বলতে বোঝানো হচ্ছে মাইনাস a2 বাই b2 প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 0। এখন দেখো যে a1 a2, এখন যদি b1 b2 কে যদি গুণ দিয়ে দেয়, তাহলে দেখবা a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। তাহলে পরের যে ফর্মুলাটা আছে সহগ দিয়ে, এক্স ওয়াই সহগ এবং ধ্রুবক দিয়ে, মানে ট্যান ইনভার্স a2b মানে a2b1 মাইনাস a1 b2 ডিভাইডেড a1 a2 প্লাস b1 b2, এইখানেও ঠিক সেম জিনিসই আসবে যদি তারা লম্ব হয়ে থাকে সেই শর্তের অধীনে। তাহলে হচ্ছে a2b1 মাইনাস a1 b2 ডিভাইডেড 0। এটাও একটা
অসীম ভ্যালু, এই অসীম ভ্যালুর জন্য ট্যান ইনভার্সের মান আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রতি ক্ষেত্রে প্রমাণ করা যাচ্ছে যে যদি দুইটা সরলরেখা পরস্পর উপর লম্ব হয় বা দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যদি এখানে সমকোণ উৎপন্ন হয়, তাহলে অবশ্যই মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলা ওই গুণফল সরলরেখা দ্বয়ের ঢালের গুণফল -1, সরলরেখা দ্বয়ের ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 = 0, এই দুইটা শর্তের অধীনে তাদের যেই মানে সরলরেখার মধ্যবর্তী কোণের যে ফর্মুলা সেখানে যদি বসায় দেয় ওই ফর্মুলাগুলো, তাহলে দাঁড়াবে হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে নির্দিষ্ট কোনো বিন্দু হতে কোনো সরলরেখার দূরত্ব। নির্দিষ্ট কোনো বিন্দু বলতে অবশ্যই একটা বিন্দু সেটা জানা থাকবে, সেই বিন্দু হতে আমরা যে কোনো একটা সরলরেখা মানে XY সম্বলিত যে ইকুয়েশনটা দেখতেছি সরলরেখা, সেরকম কোনো একটা সরলরেখা ডিস্টেন্স মানে ডাইরেক্ট স্বল্পতম দূরত্ব মানে লম্ব দূরত্ব হিসাব করব। বিষয়টা এরকম যে আমি চিন্তা করব যে এরকম একটা সরলরেখা AX প্লাস BY প্লাস C = 0, আর এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে সে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো এক্স প্রাইম ওয়াই প্রাইম হচ্ছে আমার জানা বিন্দু, ওই জানা বিন্দু থেকে এই যে সরলরেখা এটার হচ্ছে আমার দূরত্ব বলতে লম্ব দূরত্ব মানে স্বল্পতম যে ডিস্টেন্স এটা বের করতে হবে। তো এইটাকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে এখন এই ডিটার মান বের করা। তো তার জন্য কি করব দেখো, এই গ্রাফে এই সরলরেখাটা আমি আগে অঙ্কন করি। তো ফার্স্টলি দেখব যে এই সরলরেখা এইভাবে অবস্থান করতেছে, মানে এই মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব পি এবং সেই লম্বটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এইটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এরকম যদি এই সরলরেখা হয়, এই সরলরেখাটা দ্বারা এই ইকুয়েশনকে বোঝাচ্ছে। তো এইরকম যদি এই সরলরেখাটা হয়ে থাকে তাহলে তোমরা হয়তো লম্ব আকৃতির যে সরলরেখার ইকুয়েশন সেটা পড়ছো, তাহলে এই সরলরেখাটা হবে আসলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা = হচ্ছে পি। তার মানে এই যে সরলরেখা এইটা দ্বারা যেহেতু এই সরলরেখা বোঝাচ্ছে, আর এই গ্রাফিক্যাল সিস্টেম থেকে বোঝা যাচ্ছে যে এই সরলরেখাটার সমীকরণ এটাও হতে পারে, মানে এইটা যা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি = 0, এই সরলরেখার সমীকরণও যা, আর এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি দুইটা সেম, মানে এইটা যে সরলরেখা এইটাও সেম সরলরেখা, মানে দুইটা অভিন্ন সরলরেখা। আচ্ছা, এখন দেখো যে দুইটা অভিন্ন সরলরেখা যদি হয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এক্স অক্ষের সহগদ্বয়ের অনুপাত = ওয়াই অক্ষের সহগদ্বয়ের অনুপাত = ধ্রুবক পদের অনুপাত। তাহলে ওইখান থেকে একটু চিন্তা করো যে এক্স অক্ষের সহগগুলো কত, প্রথমটার ক্ষেত্রে কজ আলফা, দ্বিতীয়টার ক্ষেত্রে এ, পরের অনুপাত থেকে দেখবো যে হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বি = হচ্ছে -p/c, এইটা আসতেছে। এখন দেখো যে কজ আলফা সমান আসবে -pa/c আর সাইন আলফা সমান আসবে -pb/c। এখন সাইন স্কোয়ার আলফা আর কজ স্কোয়ার আলফা যোগ দিলে তাদের ভ্যালু 1, সেখান থেকে আমরা আলফাটাকে ক্যান্সেল আউট করতে পারবো, মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা = 1, সেখান থেকে -pb/c হোল স্কোয়ার প্লাস -pa/c হোল স্কোয়ার = 1, মানে এখন যা দাঁড়াবে p²/c² a² প্লাস b² = 1। অতএব p² সমান c² ডিভাইডেড a² প্লাস b²। এখন দেখব যে পিটা যেহেতু লম্ব দূরত্ব, পিটা অবশ্যই ধনাত্মক মান হবে, আর পি যদি ধনাত্মক হয়ে থাকে তাহলে আমরা শুধু পজিটিভটা নিব। তার মানে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে পি সমান c ডিভাইডেড √/,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সি এখানে পজিটিভ যদি ধরি তাহলে ঠিকঠাক থাকবে, আর সি যদি নেগেটিভ হয় তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন নিতে হবে, মানে এই পিটাকে আমি ধনাত্মক চিন্তা করার জন্য মড নিব। এখন একটু দেখো, আচ্ছা সিটা যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই সি যদি পজিটিভ হয়ে থাকে তাহলে পি মানে লম্ব দূরত্বটা আসবে সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ওই পাশে দেখো যে কজ আলফা সমান কি মাইনাস পি এ বাই সি, তাহলে কজ আলফা সমান মাইনাস পি এ বাই সি, তাহলে পি এর পরিবর্তে লিখব সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বাই সি। অতএব কজ আলফা সমান মাইনাস এ ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অনুরূপভাবে চিন্তা করি যে সাইন আলফা সমান মাইনাস পিবি বাই সি যদি হয়ে থাকে তাহলে পি এর ভ্যালু বসাই দিলে সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি বাই সি ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে সাইন আলফা আর এটা হচ্ছে কজ আলফা। আচ্ছা, এখন দেখি হচ্ছে এই যে সাইন আলফা আর কজ আলফার যে ভ্যালুগুলা সেগুলো আছে এই যে এই সমীকরণে বসাই দিব। তাহলে দেখো যে কজ আলফার পরিবর্তে লিখতে পারবো মাইনাস এ ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন আলফার পরিবর্তে লিখতে পারবো মাইনাস বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই পাশে হচ্ছে মাইনাস পি, দেখো পি এর পরিবর্তে কিন্তু এখানে কি লিখছি সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইখানে আমি লিখতে পারবো মাইনাস পি এর পরিবর্তে লিখবো সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, আলটিমেটলি দেখো সবগুলোর সামনে মাইনাস আছে, তো যদি মাইনাস দেবার গুণ দিয়ে দেয় তাহলে আসবে এ ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার এক্স প্লাস বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো, এই যে সরলরেখাটা ছিল এই সরলরেখাটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, অথবা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। মানে দুইটা সরলরেখার সমীকরণ বাট একটাই সরলরেখা মিন করতেছে, মানে দুইটা সরলরেখার সমীকরণ দ্বারা একটা অভিন্ন সমীকরণকে মিন করতেছে। তো এখন সেই সরলরেখায় দেখো যে আমরা যেটা পাইছিলাম একটু আগে যে এইখানে হচ্ছে এইটা হচ্ছে কজ আলফা আর এইটা হচ্ছে সাইন আলফা আর এইটা হচ্ছে পি, মানে হচ্ছে এখানে হচ্ছে এটা পি, এটা হচ্ছে মাইনাস কজ আলফা আসছে, এটা মাইনাস সাইন আলফা আসছে। আচ্ছা, তো এইটা খেয়াল করো যে এই সরলরেখার সমীকরণ যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 হয় সেটাকে আমি এইটাও লিখতে পারবো, সেখানে এইটাকে মাইনাস কজ আলফা বুঝাবে, এটাকে মাইনাস সাইন আলফা বুঝাবে, আর হচ্ছে এটাকে বুঝাবে জাস্ট পি। তো এখন পি এর মানটা যেহেতু আমার জানা আছে, পি সমান হচ্ছে সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই সরলরেখা যদি এই সরলরেখার সমান্তরালে যদি আমি আর একটা এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুগামী সরলরেখা আঁকাই, মানে এইটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 একটা সরলরেখা ছিল, এইটার সমান্তরালে আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুগামী আর একটা সরলরেখা আঁকালাম। তো এখন দেখো যে এই সরলরেখার ক্ষেত্রে যে লম্ব দূরত্ব পি সেটা সমান হচ্ছে সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই সরলরেখা থেকে যে এই সরলরেখার উপরে যে লম্ব দূরত্ব এইটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দু হতে এই সরলরেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখার লম্ব দূরত্ব বের করা হয়ে গেল, মানে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডি। তো তার জন্য যেটা করব দেখো, আমি এই মূল বিন্দু থেকে
এই সরলরেখায় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখার যে লম্ব দূরত্ব পি, এইটাকে যেমনভাবে নির্ণয় করতে পারছি, অবশ্যই সেম প্রসেসে আমি মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারবো। মানে এই মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব তখন আমি চিন্তা করলাম যে সেটা যদি পি প্রাইম হয়, তাহলে দেখো অবশ্যই এখানে পি প্রাইম বলতে কাকে বোঝানো হবে? পি প্রাইম বলতে বোঝানো হবে এই সরলরেখাটার এই মূল বিন্দু থেকে এইটার লম্ব দূরত্ব। আচ্ছা দেখো যে এই সরলরেখাটার ক্ষেত্রে লম্ব দূরত্ব হচ্ছে পি, আর এই সরলরেখাটার ক্ষেত্রে মূল বিন্দু হতে লম্ব দূরত্ব হচ্ছে পি প্রাইম। তাহলে আমি যদি এই ডি চিন্তা করি, মানে ডিটা যদি নির্ণয় করতে চাই, মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দু হইতে এই সরলরেখার যে লম্ব দূরত্ব, যেটাকে আমি ডি বলছিলাম, সেটা নির্ণয় করতে গেলে ওই ডি বিন্দুকে আমি এটা সমান্তরাল সমীকরণ বের করলাম, সমান্তরাল সরলরেখা বের করলাম। এই সমান্তরাল সরলরেখার মূল বিন্দু হতে যে লম্ব দূরত্ব পি প্রাইম, সেইটা থেকে আমি হচ্ছে এই আমার যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখার যে লম্ব দূরত্ব পি, সেটা বাদ দিয়ে দিব। মানে পি প্রাইম মাইনাস পি করলেই আমি হচ্ছে ডি পাবো। তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে পি প্রাইম মাইনাস পি। তো এখন দেখো যে এই সরলরেখাটার সমীকরণ কী ছিল? এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 ছিল, ভালো কথা। আবার হচ্ছে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, এই যে এইটা সমান কি মাইনাস কজ আলফা, এটা সমান মাইনাস সাইন আলফা, এটা সমান হচ্ছে পি, মানে হচ্ছে মাইনাস কজ আলফা মাইনাস হচ্ছে ওয়াই সাইন আলফা প্লাস পি ইকুয়ালস টু 0, মানে যেটা আসতো আমার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তো এখন দেখো যে আলফাগুলো কিন্তু সেম আছে, এই সরলরেখার জন্য আলফা যেটা, এই সরলরেখার জন্য আলফা সেইটাই, জাস্ট শুধু লম্ব দূরত্ব আগে ছিল পি, এখন হয়ে গেছে পি প্রাইম। তার মানে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে পি প্রাইম। তাহলে এটা হচ্ছে নতুন সরলরেখার সমীকরণ। আর এই সরলরেখার সমীকরণ যদি, যেহেতু এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুগামী, তার মানে এখন আমি হচ্ছে এই এক্স ওয়াই চলক বিন্দুর পরিবর্তে এখন আমি হচ্ছে মানগুলা বসাই দিই। এক্স প্রাইম কজ আলফা প্লাস ওয়াই প্রাইম সাইন আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে পি প্রাইম। এখন দেখো আমার ডি, এইটা কিন্তু একটা মান ভ্যালু, এটা আমি বের করতে পারবো। আর এখন আমার দেখো যে হচ্ছে ডি বের করতে হচ্ছে, ডি হচ্ছে পি প্রাইম মাইনাস পি। এখন পি প্রাইম বলতে যে এক্স প্রাইম কজ আলফা প্লাস ওয়াই প্রাইম সাইন আলফা মাইনাস পি। এবার দেখো যে এক্স প্রাইম কজ আলফার পরিবর্তে আমি চিন্তা করতে পারি হচ্ছে মাইনাস এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফার পরিবর্তে চিন্তা করতে পারি মাইনাস বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর মাইনাস পি এর পরিবর্তে তোমরা দেখো ওই পাশে লেখা আছে পি সমান হচ্ছে সি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেটা বসাই দিব। তাহলে আলটিমেটলি যেটা আসবে, একটা সামনে একটা মাইনাস আসবে, মাইনাস এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যেহেতু দূরত্বটা একটা ধনাত্মক মান, তো আমি সুবিধা মতো এটাকে মড দিয়ে প্রকাশ করব, অর্থাৎ ডি সমান আসবে মড অফ এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দু হইতে আমার জানা যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখা, এই সরলরেখার লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বের করতে গিয়ে তোমরা খেয়াল করবে যে যেই সরলরেখার উপরে লম্ব দূরত্বটা হিসাব হচ্ছে, সেই সরলরেখার সমীকরণে যেই বিন্দু হইতে হিসাব করা হচ্ছে সেই বিন্দু মানগুলা বসায় দিতে হবে। মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর জায়গায়
তুমি হচ্ছে যেই বিন্দু হইতে সরলরেখার মানটা সরলরেখার ডিস্টেন্সটা বের করতে হচ্ছে, যে সরলরেখার উপর লম্ব দূরত্বটা হিসাব হচ্ছে যে বিন্দু হতে, সেই বিন্দুর মানগুলোই আমি এই সরলরেখার মানে বসাই দিব। এই সরলরেখা যে XY সম্বলিত যে রাশি আছে সেই রাশিতে বসাই দিব। বসায় দেওয়ার পরে ডিভাইডেড হচ্ছে √ওই সরলরেখার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার।